আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিশরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে দাঁড়িয়ে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ট্রাম্প। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে গাজার বন্দি বিনিময়ে সমাধান আসবে না। রাশিয়া। উত্তপ্ত দুই মুসলিম দেশ, পেছনে কলকাঠি নাড়ছে ভারত। গাজায় যাচ্ছে এরদোয়ানের বাহিনী, যা ঘটবে। ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ভেতরেই শয়তান রয়েছে। বাদশাহ আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিশরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প। গাজা ইস্যুতে মিশরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর শেষ মুহূর্তের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়ে দেন, নেতানিয়াহু আমন্ত্রিত থাকলে তার বিমান শারম আল শেখে অবতরণ করবে না। সোমবার সকালে ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনে কথা বলে নেতানিয়াহুর অংশগ্রহণ নিশ্চিত। পরে জানা যায় এরদোয়ান বিমানে বসে আল সিসিকে ফোন করে তার আপত্তির কথা জানান। এরপর নেতানিয়াহুর সফর বাতিল হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের আমন্ত্রণে নেতানিয়াহু মিশরের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল, তবে ধর্মীয় উৎসব ঘনিয়ে আসায় তিনি যেতে পারবেন না বলে জানান। রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন এক নতুন ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, রাশিয়া যুদ্ধ থামানোর জন্য সমঝোতায় না এলে তারা ইউক্রেনকে দিতে পারে অত্যাধুনিক এবং দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে ইউক্রেন থেকে নিক্ষেপ করা হলে তা মস্কোতেও আঘাত হানতে পারে। প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি যুদ্ধকে থামাতে পারবে নাকি আরো বড় সংঘাতের জন্ম দেবে? গত কয়েক বছর ধরে চলা এই যুদ্ধ ইউরোপকে হুমকির মুখে ফেলেছে, যেখানে পশ্চিমা দেশগুলো শুরু থেকে ইউক্রেনকে অর্থ অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সমর্থন জুগিয়ে আসছে। কিন্তু এবার যে অস্ত্রের কথা বলা হচ্ছে তা সাধারণ কিছু নয়। টমাহক ক্রুজ মিসাইল একটি ভয়ঙ্কর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2500 কিলোমিটার। এটি ভূমিতে স্থাপিত লঞ্চার থেকে ছোড়া হয় এবং খুব নিচু দিয়ে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এমনকি এটি ভবনের জানালা দিয়েও ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সহজ কথায়, টমাহক পেলে ইউক্রেন সহজেই নিজেদের ভূখণ্ডে বসেই রাশিয়ার অভ্যন্তরে বহু কিলোমিটার দূরের সামরিক ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারবে। এটাই রাশিয়ার প্রধান উদ্বেগের কারণ। ট্রাম্পের এই বক্তব্য রাশিয়াকে চরমভাবে নাড়া দিয়েছে। ক্রেমলিন এটিকে গুরুতর উস্কানি বলে অভিহিত করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি টমাহক সরবরাহ করা হয় তাহলে রাশিয়া তার সহ্য করবে না। পুতিন আরও বলেছেন, এতে করে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে। রাশিয়ার প্রতিক্রিয়া অনেক বেশি কঠোর, কারণ তারা জানে টমাহক একবার ব্যবহৃত হলে যুদ্ধ আর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলে দাঁড়িয়ে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধের অবসানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফর নতুন এক কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে। এই সফরে তিনি শুধু যুদ্ধবিরতির আহ্বানই জানাননি, বরং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তেহরানের দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এই হাত মেলানো সহজ নয়, কেননা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো গভীর অবিশ্বাস বিরাজ করছে। সোমবার ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, আমরা প্রস্তুত আছি, তোমরাও যখন প্রস্তুত হবে, এটা হবে ইরানের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বন্ধুত্ব সহযোগিতার হাত খোলা আছে। আমি বলছি, ইরান একটি চুক্তি করতে চায়। আমরা যদি সেই চুক্তি করতে পারি তাহলে দারুণ হবে। তবে শান্তির ভাষণের পর যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের ব্যাপারে কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতে এখনো অনেক বাধা আছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে গাজার বন্দি বিনিময়ের সমাধান আসবে না। রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, গাজা ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি মানবিক দিক থেকে ইতিবাচক হলেও এটি কোনোভাবে স্থায়ী শান্তি আনবে না, যতক্ষণ না জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পূর্ণাঙ্গ একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে। এক বার্তায় মেদভেদেভ বলেন, ইসরায়েলি জিম্মিদের এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিঃসন্দেহে ভালো পদক্ষেপ, কিন্তু এতে সমস্যার কোনো সমাধান হবে না যতক্ষণ জাতিসংঘের গৃহীত প্রস্তাব অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়। কিছুই বদলাবে না, যুদ্ধ চলবেই, সবাই এই সত্যটা জানে।
উত্তপ্ত দুই মুসলিম দেশ, পেছনে কলকাঠি নাড়ছে ভারত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ফের জ্বলে উঠেছে উত্তাপ। এবার মুখোমুখি দুটি মুসলিম দেশ, পাকিস্তান ও আফগানিস্তান। পাল্টাপাল্টি হামলায় শতাধিক মানুষের প্রাণহানির খবর মিলেছে উভয় দিক থেকেই। তবে প্রশ্ন উঠেছে, এই সংঘাতের নেপথ্যে কি ভারতের ভূমিকায় কাজ করছে? 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ভারত। তখন নয়াদিল্লি তালেবানকে দেখত সন্ত্রাস ও মৌলবাদের আশ্রয়স্থল হিসেবে। অথচ আজ সেই তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি 8 দিনের সফরে দিল্লিতে, যা একসময় ছিল সম্পূর্ণ কল্পনাতীত, এখন তা বাস্তব। মুত্তাকির সফরকে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন অধ্যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লি ঘোষণা করেছে 4 বছর আগে বন্ধ হওয়া কাবুল দূতাবাস আবারও খুলবে। এই সিদ্ধান্ত ভারতীয় নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যে ভারত একসময় পশ্চিমা সমর্থিত আশরাফ গনির সরকারের দৃঢ়মিত্র ছিল, সেই ভারত এখন তালেবান সরকারের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক গড়ে তুলছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষক ব্রহ্ম চেলানি বলেছেন, এই সফর পাকিস্তানের জন্য এক ধাক্কা এবং তালেবান সরকারের কার্যত স্বীকৃতির দিকে ভারতের একটি বড় পদক্ষেপ। ঠিক এমন সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে শুরু হয়েছে ভয়াবহ সংঘাত। শনিবার রাতভর গোলাগুলিতে 2 শতাধিক যোদ্ধার প্রাণহানি হয়েছে বলে দাবি ইসলামাবাদের। অপরদিকে কাবুল দাবি করছে তারা 3টি সীমান্ত চৌকি দখল করেছে এবং অর্ধ শতাধিক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। পাকিস্তানের অভিযোগ, তেহরিকি তালেবান পাকিস্তান আফগান ভূমি ব্যবহার করে হামলা চালাচ্ছে তাদের দেশে। বিপরীতে তালেবান সরকারের অভিযোগ, পাকিস্তান তাদের আকাশ সীমা লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে। কাতার ও সৌদি আরব ইতিমধ্যে মধ্যস্থতা করছে, কিন্তু দুই পক্ষের আগ্রাসী ভাষা বুঝিয়ে দিচ্ছে এই উত্তেজনা এত সহজে প্রশমিত হবে না। বিশ্লেষকদের মতে, এই সংকটে ভারতের অবস্থান এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তালেবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে 2টি লক্ষ্য পূরণের চেষ্টা করছে। 1, পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে রাখা। 2, আফগানিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ায় প্রবেশের নতুন দরজা খুলে ফেলা। নয়াদিল্লি ইতিমধ্যে তালেবান সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে আফগান ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না। বিনিময়ে ভারত আফগানিস্তানে বিনিয়োগ ও মানবিক সহায়তা বাড়াচ্ছে। গাজায় যাচ্ছে এরদোয়ানের বাহিনী, যা ঘটবে। দীর্ঘ 2 বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টাস্কফোর্সে যোগ দিতে প্রস্তুত রয়েছে তুরস্কের সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তুরস্কের সেনাবাহিনী এই মিশনে অংশ নেবে এবং এটিকে তারা ফিলিস্তিনের আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় মানবিক দায়িত্ব হিসেবে দেখছে। এ বিষয়ে আলোচনার জন্য তুর্কি বাহিনী মিশরের শারম এল শেইখে একটি দল পাঠিয়েছে। এর আগের দিনই প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় সেনা পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেন। ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ভেতরে শয়তান রয়েছে, বাদশা আব্দুল্লাহ। মিশরের শারম এল শেখে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পূর্বে বিবিসি প্যানোরামার সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন জর্ডানের বাদশা 2য় আব্দুল্লাহ। এমন একটি দিনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেদিন হামাস গাজায় আটক শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দিয়েছে। হামাস এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর অধীনে গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিন সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে নিজেদের গ্রহণযোগ্যতার বিষয়ে বাদশা বলেন, কাতার এবং মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে। যারা মনে করে এই চুক্তি সবাই মেনে চলবে, তারা খুবই আশাবাদী। কিন্তু রাজা সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির বিষয়বস্তুর ভেতরেই শয়তান রয়েছে এবং গাজায় একবার যুদ্ধবিরতি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো সতর্ক করে বলেছেন, চলমান শান্তি প্রক্রিয়া যদি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হয় তবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের দিকে আগাবে। তিনি জানান, গত 2 বছরের সহিংসতা, ইরান ও ইসরায়েলের উত্তেজনা, কাতারে থাকা হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা এবং অন্যান্য সংঘর্ষ এই অঞ্চলে গভীর বিভাজন ও সংকট সৃষ্টি করেছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমরা কি এমন একটি ভয়াবহ পরিস্থিতির খুব কাছাকাছি পৌঁছে গেছি যেখানে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিকভাবে দেশ ভিত্তিক বা উত্তর দক্ষিণে বিভাজিত হয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে? নেতানিয়াহুর কথা বলতে গিয়ে জর্ডানের এই নেতা বলেন, তিনি তার কথায় বিশ্বাস করেন না, তবে তিনি বিশ্বাস করেন এমন কিছু ইসরায়েলি আছেন যাদের সঙ্গে
সঙ্গে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন। বাদশা আবদুল্লাহর মতে সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে দ্বিরাষ্ট্রীয় সমাধান। পশ্চিম তীর ও গাজা সহ ফিলিস্তিন অঞ্চলে স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা।